আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসওপি অথবা স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে আলোচনা করব। আসলে ৩ ধরনের স্টেটমেন্ট আপনাকে লিখতে হতে পারে। আর এটা হচ্ছে শুধুমাত্র অস্ট্রেলিয়ার পারপাসে আমি বলছি। অন্য কারো কেউ চাইলে ফলো করতে পারেন। বাট আমি যেহেতু অস্ট্রেলিয়াতে এসেছি, সো অস্ট্রেলিয়ার পারপাসে আমি কিভাবে সাবমিট করেছি ডকুমেন্টগুলো সেটাই নিয়ে আলোচনা করব আরকি। তো আজকে আমরা ৩ ধরনের স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস এসওপি। আরেকটা হচ্ছে ভিসার জন্য আপনাকে সাবমিট করতে হবে 300 ওয়ার্ডস এর মধ্যে। ওইটাকে যদি আমরা ভিসা এসওপি বলি। আরেকটা হচ্ছে জিটিই ডিক্লারেশন অফ স্পাউস। আপনি যদি স্পাউস সহ অস্ট্রেলিয়াতে আসতে চান সেক্ষেত্রে আপনাকে জিটিই ডিক্লারেশনটা লিখতে হবে স্পাউসের জন্য। তো চলুন প্রথমে শুরু করি স্টেটমেন্ট অফ পারপাসের মাধ্যমে। তো স্টেটমেন্ট অফ পারপাসে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি। স্টেটমেন্ট অফ পারপাস আসলে মানে আপনার নিজের বর্ণনা। এটা আপনি অনেকে আমি দেখেছি যে অনেকে হচ্ছে টাকা দিয়ে আর কি এসওপি লিখায় বিভিন্ন স্পেশালিস্টদের মাধ্যমে। তো এটা আসলে আপনারা করতে যাবেন না। কারণ বলে এটা হচ্ছে আপনার নিজের বর্ণনা। আপনি যদি একজনকে পেমেন্ট করেন, সে হয়তোবা ৪-৫ ঘন্টার মধ্যে আপনাকে একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখে দিল। বাট এটা আপনাকে কিন্তু উনি কিন্তু আসলে ৪-৫ ঘন্টার মধ্যে কিন্তু পুরোপুরি বুঝতেও পারবে না যে আসলে আপনার মানে কিরকম মানুষ, আপনি কি, কি করেছেন না করেছেন। উনি জাস্ট একটা ব্রিফ দেখে একটা লিখে দিল। বাট এটা আসলে আপনার পুরো রিফ্লেকশনটা হবে না এসওপিতে সেক্ষেত্রে। আর এসওপি হচ্ছে নিজেরটা নিজের লিখলেই বেস্ট সেক্ষেত্রে। আর এসওপি আমি যখন নিজেরটা নিজে লিখতে যাই, তখন দেখি যে আসলে মানে ইন্টারনেটের মধ্যেও তো এরকম আসলে ইনফরমেশন নেই বা ভালো কোনো স্যাম্পল নেই যেটা দেখে আরকি আমি লিখবো। আসলে কি মানে আমি কয়েকজনকে নকও দিয়েছিলাম যে, "ভাই আপনার এসওপিটা দেওয়া যাবে নাকি? তাহলে একটু দেখে" মানে আপনারটা তো আর লিখবো না বাট একটু আইডিয়া নিতাম আরকি। তো এসওপি হচ্ছে আপনাকে কেউই কারোটা দিবে না। কারণ হলো এটা হচ্ছে আপনার নিজের বর্ণনা। আপনার অনেক পার্সোনাল ইনফরমেশন থাকে এসওপিতে। সো আমার টাইমে আমি পাইনি। আর উম ১টা-২টা পেয়েছিলাম। ওইটা থেকে একটু আইডিয়া নিয়েছি আরকি। বাট বেশিরভাগ মানুষই আমাকে রিজেক্ট করে দিয়েছে যে না এসওপি দেওয়া যাবে না। ইভেন আমিও হচ্ছে আমার রেসিপি অনেকে চেয়েছে। বাট আমিও কাউকে দেইনি। কারণ বলে হচ্ছে এখানে আমিও নিজেও যখন লিখেছি আসলে অনেক মানে পার্সোনাল ইনফরমেশন থাকে এসওপিতে সেটা আসলে না শেয়ার করাই বেটার। তো আমি আজকে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব যেটা ফলো করে আপনারা আসলে সুন্দর করে এসওপি লিখতে পারবেন। তো এসওপি আমরা যেটা লিখেছিলাম আরকি, আসলে এসওপির মধ্যে কোনো ওয়ার্ডের কোনো লিমিট নেই এটাতে। আমার অ্যাপ্লিকেশনের টাইমে আমি ২৬৪০ ওয়ার্ড লিখেছিলাম আরকি এসওপিতে। আর এসওপির ওইখানে লেখাই আছে যে আপনার এসওপিটা অবশ্যই এসওপি গাইডলাইন গুলোতে লেখাই থাকে যে এসওপিটা অবশ্যই রিটেন বাই দ্য স্টুডেন্ট। স্টুডেন্ট নিজে লিখবে। কোনো এজেন্ট বা ফ্যামিলি মেম্বার লিখবে না। আর শুড ম্যাচ উইথ স্টুডেন্টস কারেন্ট ইংলিশ অ্যাবিলিটি। আপনি সাপোজ ধরেন যে আপনি পিটিইতে 58 বা আইএলটিএস এ হচ্ছে 6.5 পেয়েছেন। বাট আপনি কোনো একজনকে স্পেশাল একজনকে দিয়ে লেখালেন বা আপনার ফ্যামিলির মধ্যে ইংলিশ অনেক ভালো পারে, ওনাকে দিয়ে লেখালেন। তো সেক্ষেত্রে কি হবে? ওনার ইংলিশের অ্যাবিলিটি ধরেন যে সাপোজ আপনার পিটি 90 আউট অফ 90 বা আইএলটিএস 9 আউট অফ 9। সো দেখা যাবে যে আপনার ইংলিশের যে আপনি যে স্কোরটা দিয়েছেন আর আপনার এসওপির সাথে ইংলিশের যে স্ট্রাকচার এটা ম্যাচ করতেছে না। তখন কিন্তু একটা নেগেটিভ একটা ইমপ্যাক্ট আসবে। আপনি জানেন যে আপনি এসওপি অনেক সুন্দর করে লিখে দিছেন বা আপনি কোনো একটা স্পেশালিস্টকে নিয়ে এসওপিটা অনেক সুন্দরভাবে বানিয়েছেন। বাট আসলে আপনার তখন ইংলিশের কারেন্ট অ্যাবিলিটিটা ফুটে উঠবে না তখন। এর জন্য আপনি ধরেন যে আপনি 6.5 পেয়েছেন আইএলটিএস এ। আপনি নরমাল ভাষায় লেখেন। আপনার তো অনেক স্পেশাল একদম 9 আউট অফ 9 এর স্টাইলে লিখতে হবে না। এখানে আপনাকে আপনার কয়েকটা পয়েন্ট আছে। ওই পয়েন্টগুলো আপনাকে সুন্দরভাবে এলাবোরেট করতে পারলেই হলো। আপনাকে অনেক হাই লেভেলের ইংলিশ নিয়ে আসতে হবে এরকম কোনো কিছু না। আচ্ছা যাই আমরা পয়েন্ট আকারে ডিসকাস করি এখন। বাহ! ১ম এ এসওপিতে আপনি লিখবেন হচ্ছে ইন্ট্রোডাকশন অথবা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইন্ট্রোডাকশন এর মধ্যে আপনি ফার্স্ট এ লিখবেন আপনার নাম, আপনার অ্যাড্রেস। আপনার অ্যাড্রেস বলতে হচ্ছে আপনার ফুল অ্যাড্রেস লিখতে হবে না। আপনি ধরেন যে ঢাকার মধ্যে সাপোজ ধরেন যে বনানীতে থাকেন। বনানী, ঢাকা, বাংলাদেশ এভাবে করে লিখবেন আরকি। ফুল অ্যাড্রেস লিখতে হবে না। আপনি এই এরিয়াতে থাকেন। তারপর হচ্ছে হুইচ ইউনিভার্সিটি
উইল ইউ স্টাডি ইন হোয়াট সাবজেক্ট? আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তে যেতে যাচ্ছেন? আপনি তো ধরেন যে আপনি এরকম একটা ইউনিভার্সিটিতে যাচ্ছেন আর এরকম একটা সাবজেক্টে এটা আরকি লিখবেন। তারপর আপনার ফ্যামিলি মেম্বারের ডিটেইলস, ফ্যামিলি মেম্বারের অকুপেশন, এডুকেশন, এখানে একটা পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করার ট্রাই করবেন। সাপোজ ধরেন যে আপনার ফ্যামিলিতে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে যারা হচ্ছে শিক্ষিত, ভালো, তাদের বর্ণনাটা দিলেন যে আমার বাবা এমবিএ করেছে বা মাস্টার্স করেছে, আমার মা মাস্টার্স করেছে বা ইয়ে করেছে। কিন্তু যাদেরটা খারাপ তাদেরটা দেওয়ার দরকার নেই। যাদেরটা ভালো ওদেরটা দিয়ে একটা পজিটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করবেন। অকুপেশনের মধ্যে যারা ভালো অকুপেশনে আছে তাদের বর্ণনা করবেন। মানে ফ্যামিলি মেম্বারের মধ্যে ধরেন যে ৫ জন আছে। এর মধ্যে ৪ জন হচ্ছে ভালো পজিশনে, ৪ জনেরটা বর্ণনা করেন। একজনেরটা স্কিপ করে যান। তারপর আপনি যদি ধরেন যে মানে বিবাহিত হন সেক্ষেত্রে আপনার স্পাউসের ডিটেইলসটাও দিতে হবে এখানে শর্ট করে যে আপনার স্পাউস কি করে, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, এগুলো আরকি। এটা দিয়ে আপনি ধরেন যে ১ বা ২ প্যারার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ইন্ট্রোডাকশন করলেন আরকি। আমি আরকি এক্সাক্টলি এই সেম পয়েন্টটাই লিখেছিলাম। ইন্ট্রোডাকশন অর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এভাবে করেই ফার্স্ট পয়েন্টটা দিয়েছিলাম আরকি। আর পয়েন্টগুলো কিন্তু আমি নাম্বার ওয়াইজ দিইনি। আমি জাস্ট হচ্ছে লিখে দিয়েছি বুলেট পয়েন্ট দিয়ে জাস্ট ইন্ট্রোডাকশন আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটা একটা পয়েন্ট এরকম। তারপর হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি কি কি ছিল, আপনার ডেট মান্থ এবং ইয়ার। মান্থ এবং ইয়ার দিয়েও আপনি ইয়ে করতে পারেন বা শুধু ইয়ার দিতে পারেন যে ইয়েতে আপনি স্কুল কমপ্লিট করেছেন বা এসএসসি কমপ্লিট করেছেন এত সালে, এইচএসসি কমপ্লিট করেছেন এত সালে। তারপর এখন ধরেন যে আপনি যখন হচ্ছে মানে মাস্টার্স এর জন্য এপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রজেক্ট পেপার অথবা অ্যাচিভমেন্ট থাকে যে আপনি অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট করেছেন একাডেমিক ব্যাকগ্রাউন্ডে, বা আপনি ধরেন যে সাপোজ স্কুল লাইফে আপনি ধরেন যে আপনি ব্যাচেলরের জন্য এপ্লাই করবেন, আপনার এসএসসি অথবা এইচএসসি তে হচ্ছে সাপোজ 5 আউট অফ 5 ছিল, এটা আপনি বর্ণনা করতে পারেন যে এটা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা হচ্ছে হাইয়েস্ট সিজিপিএ 5 আউট অফ 5। এভাবে করে করে মানে পজিটিভ একটা ভাইব আনতে হবে আপনাকে। তবে সাপোজ ধরেন আপনি ইউনিভার্সিটিতে ব্যাচেলর করেছেন, ব্যাচেলরে আপনার সিজিপিএ হচ্ছে সাপোজ 2.5 আসলো। তো সিজিপিএটা লেখার দরকার নেই। আপনি লেখেন যে ব্যাচেলর করেছেন, আপনি এত সালে কমপ্লিট করেছেন, এগুলো লেখেন। যাতে হচ্ছে মানে সবসময় একটা পজিটিভ একটা ইমপ্যাক্ট আনার ট্রাই করবেন এসএপি দিয়ে। যাই হোক তারপর হচ্ছে আপনার ওয়ার্ক হিস্টোরি। যদি আপনার ওয়ার্ক হিস্টোরি থেকে থাকে সেক্ষেত্রে আপনি ওয়ার্ক হিস্টোরিটা বর্ণনা করবেন যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনি জয়েন মানে কাজ করেছেন আরকি। সাল, মান্থ যদি আরকি মনে থাকে সেক্ষেত্রে হচ্ছে, তবে মান্থ আর ইয়ারটা দিলেই এনাফ। ডেটটা নাও চাইলে দিতে পারেন। আর আপনার যদি একাডেমিক কোনো অ্যাচিভমেন্ট থাকে, মানে সরি ওয়ার্ক কোনো অ্যাচিভমেন্ট থাকে বা স্পেশাল কোনো প্রজেক্টে যদি আপনি কাজ করে থাকেন সেগুলো আরকি বর্ণনা করবেন। তারপর আরেকটা জিনিস আমি আরকি যে কাজটা করেছিলাম যে আমাদের হচ্ছে বেশিরভাগ অফিসগুলো কিন্তু এখন হচ্ছে সফটওয়্যার ভিত্তিক। তো আপনি কি কি সফটওয়্যার ইউজ করেছেন ওয়ার্ক প্লেস এটাও কিন্তু মেনশন করতে পারেন। এটাও একটা আমার মতে একটা গুড ইমপ্যাক্ট ফেলবে আপনার এসওপিতে। তারপর হচ্ছে এক্সপ্লেইন এনি গ্যাপস। এখন অনেকের হচ্ছে স্টাডি গ্যাপ থাকে অথবা আপনার এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ওয়ার্ক হিস্ট্রিতেও একটু গ্যাপ থাকে। সেক্ষেত্রে আপনার এরকম হতে পারে যে মেডিকেল ইস্যু অথবা ফ্যামিলি ইস্যুর কারণে এগুলোকে আপনি বর্ণনা করবেন এখানে যদি আপনার গ্যাপ থেকে থাকে। অনেকে ভাবতে পারে যে আমি হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছি হচ্ছে সাপোজ ধরেন যে ২০১৫ সালে। এখন ২০২৪ সাল। আমি এপ্লাই করতে যাচ্ছি। সেক্ষেত্রে তো আমার ৯ বছরের একটা স্টাডি গ্যাপ হয়ে গেল। আপনি যদি এই টাইমে যদি কোনো এমপ্লয়মেন্ট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা গ্যাপ হিসাবে কাউন্ট হবে না। কারণ হলো আপনি কাজ করেছিলেন। এখানে তো আপনি মানে বসেছিলেন না। যদি আপনি বসে থাকেন, বাসায় বসে থাকেন, কোনো কাজের মধ্যে ইনভলভমেন্ট না থাকে, সেক্ষেত্রে হচ্ছে এটা গ্যাপ। এছাড়া কিন্তু আপনি ধরেন যে পড়াশোনার মধ্যে ছিলেন অথবা কোনো কাজের মধ্যে ছিলেন ওই সময়টাতে, তাহলে কিন্তু এটা গ্যাপ হিসাবে কাউন্ট হবে না। তারপর হচ্ছে রিজন ফর চুজিং দিস কোর্স। আপনি কি জন্য এই কোর্সে আসতে যাচ্ছেন? আপনার যদি ধরেন যে আপনি ব্যাচেলর করেছেন এই সাবজেক্টের উপর, মাস্টার্স করছেন
এই সাবজেক্টের উপরেই করতে যাচ্ছেন আরকি। সেক্ষেত্রে আপনার জন্য এটা অনেক সহজ হবে এটা এক্সপ্লেইন করা। বাট আপনি যদি একটা ডিফারেন্ট একটা সাবজেক্টে যেতে যাচ্ছেন, সাপোজ ধরেন যে অস্ট্রেলিয়াতে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক এর হচ্ছে ভালো ডিমান্ড আছে। তো এখন আপনি চিন্তা করলেন যে আমি সোশ্যাল ওয়ার্কে পড়বো, আমার পিআর এর জন্য ফিউচারে হেল্প হবে। কিন্তু আপনার ব্যাচেলর হচ্ছে অ্যাকাউন্টিং এর উপর। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু অনেক সুন্দর করে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে আপনি এই কোর্সটাকে কেন চয়েস করেছেন। কারণ বলি যে ভিসা অফিসার থাকবে সেও কিন্তু জানে যে আসলে কোনটা আপনি কি জন্য চয়েস করেছেন। সেও কিন্তু একটা ধারণা করেই নিবে যে আপনি হয়তোবা পিআর এর জন্য ফিউচারে পিআর এর জন্য হয়তোবা চয়েস করেছেন। বাট এটা তো আর আপনি এসওপি তে কখনোই বলতে পারবেন না। সো আপনাকে একটা ভালো একটা যুক্তি দাঁড় করাতে হবে এক্ষেত্রে। আর আপনার কি নলেজ আছে? ধরেন যে আপনি সাপোজ সোশ্যাল ওয়ার্কে চয়েস করলেন। তো এটা নিয়ে আপনার কি নলেজ আছে? এটাকেও আপনাকে এখানে বর্ণনা করতে হবে। আর আপনার ফিউচারে এই সাবজেক্ট থেকে পড়লে আপনার ফিউচারের আউটকামস কি হবে? এটাও এই সেকশনে বর্ণনা করবেন। তারপর আসি নেক্সট পয়েন্টে। যদি কেউ ডাবল মাস্টার্স করে থাকে, যেরকম আমাদের টাইমে ডাবল মাস্টার্স ছিল। সো ডাবল মাস্টার্স এর জন্য আপনাকে কি, কি এক্সট্রা বেনিফিট আপনি পাবেন ডাবল মাস্টার্স করে? কারণ আমাদের টাইমে আবার সাবজেক্ট চেঞ্জ করেছিলাম। সো ডাবল মাস্টার্স এর একটা বর্ণনা আমরা দিয়ে দিয়েছিলাম যে এখানে আমরা ডাবল মাস্টার্সটা করলে আমাদের জন্য এই সুবিধাটা হবে। তারপর রিজন ফর চুজিং দ্য ইউনিভার্সিটি। আপনি ধরেন যে, যে ইউনিভার্সিটিটা চয়েস করেছেন, কি জন্য চয়েস করেছেন? এইটার ওয়ার্ল্ড র‍্যাংকিং কি? তারপর ক্যাম্পাস, কোন ক্যাম্পাসে যেতে যাচ্ছেন আরকি। তারপর স্টুডেন্টদের সাপোর্ট সার্ভিসটা কিরকম দেয় ওনারা, ক্লাসের সাইজ কিরকম হয়, কোর্সের স্ট্রাকচার কিরকম, এইগুলো দেখে আরকি আপনি মেইনলি আমরা যেটা করেছিলাম যে ইউনিভার্সিটির কয়েকটা সুনাম লিখে দিয়েছিলাম ফার্স্টে যে এটার র‍্যাংকিং এরকম এই সেই অনেক ভালো। তো তারপর হচ্ছে লিখে দিয়েছিলাম যে কোর্সের স্ট্রাকচারটা যখন আপনি দেখবেন যে এই সাবজেক্টগুলো পড়ানো হয়, তখন আপনি এখান থেকে কিছু ইউনিকনেস পাবেন। যেরকম ধরেন যে সেম সাবজেক্টে অন্যান্য ভার্সিটিতে দেখবেন যে কোর্সের স্ট্রাকচারটা ম্যাচ করছে না। কয়েকটা ইউনিক সাবজেক্ট আছে। তো ওই সাবজেক্টগুলোকে আপনি এখানে হাইলাইট করবেন যে এই কোর্সগুলো আমি আসলে কোর্স স্ট্রাকচারের মধ্যে এই কোর্সগুলো আমার কাছে অনেক ভাল লেগেছে। ভালো লাগার কারণে আমি এই ইউনিভার্সিটিটা চয়েস করেছি। আচ্ছা। তারপর হচ্ছে নেক্সট এ যাই। রিজন ফর চুজিং অস্ট্রেলিয়া। আপনি কি জন্য অস্ট্রেলিয়াতে আসতে যাচ্ছেন? আপনি তো এখানে তো বাংলাদেশের মধ্যেও তো এই কোর্সগুলো করতে পারতেন। কি জন্য আপনি চয়েস করলেন? আবার বাদ দিলাম, বাংলাদেশের কথা বাদ দিলাম। আপনার তো আরো ভালো, ভালো কান্ট্রি ছিল। ইউএসএ ছিল, ইউকে ছিল, কানাডা ছিল বা অথবা ফিনল্যান্ড ছিল, আরো অনেক কান্ট্রি ছিল। ওইগুলো বাদ দিয়ে আপনি কেন হচ্ছে অস্ট্রেলিয়াতে আসবেন? এটাকে সুন্দর করে একটা কম্পারিজন দেখিয়েছিলাম আমি যে আসলে এই সুবিধাটা পাবো আমি অস্ট্রেলিয়াতে আসলে, যেটা আমি ইউএসএ, ইউকে অথবা কানাডাতে পাবো না। যাই হোক, তারপর হচ্ছে স্টাডি অপশনস ইন বাংলাদেশ। আপনার কাছে কি, কি অপশন ছিল বাংলাদেশে স্টাডি করার জন্য? ওটার মধ্যে কি, কি ডিসঅ্যাডভান্টেজ ছিল বাংলাদেশে আপনি পড়াশোনা করলে কি, কি ডিসঅ্যাডভান্টেজ হতো? এটা আপনি বর্ণনা করবেন। আর ধরেন যে বিভিন্ন অ্যাক্রিডিটেশন আছে আরকি বাইরের ইউনিভার্সিটিগুলোতে। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে আছে বাট খুবই কম। তো এইগুলো আরকি হাইলাইট করবেন এখানে। তারপর হচ্ছে নেক্সট এ যাই। বেনিফিটস অফ দ্য কোর্স। আপনি যে কোর্সটা করবেন, এই কোর্সের বেনিফিটটা কি হবে আপনার ফিউচারে? আপনার ক্যারিয়ার গ্রোথ কিরকম হবে? তারপর হচ্ছে আপনার ইয়েতে ফিউচার ক্যারিয়ারের গোল কি হবে? আর এইগুলো যা বেনিফিট গুলো বর্ণনা করবেন, এইগুলো হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ এ করবেন। ধরেন যে আপনি এখন যদি বলেন যে আমি আসলে এই কোর্সটা করে তারপর অস্ট্রেলিয়ার একটা কোম্পানিতে জব করতে যাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ভিসা রিজেকশনের চান্সটা অনেক হাই হয়ে যাবে। কারণ হলো আপনাকে সবকিছু অ্যাজিউম করতে হবে যে আপনি এসওপিটা লিখছেন। আপনার ক্যারিয়ারের গোল হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে আসবেন, পড়াশোনা করবেন। পড়াশোনা করার পর আপনি শেষ হলে আপনি বাংলাদেশে চলে যাবেন। বাংলাদেশে যেয়ে আপনি ওইখানে আপনার ক্যারিয়ার গ্রো করবেন। ঠিক এইভাবে হচ্ছে আপনার এসওপিটা হবে। তো সেই জন্য আপনার ক্যারিয়ারের গোল যা আছে, ধরেন যে আপনি এই অমুক কোম্পানিতে জয়েন করতে যাচ্ছেন ফিউচারে বা এরকম অপরচুনিটিস থাকে বাংলাদেশে, সেগুলো হচ্ছে আপনি মানে বাংলাদেশের পার্সপেক্টিভে বর্ণনা করবেন। তারপর ফিউচার গোলস। এখানেও আপনার ফিউচার ক্যারিয়ার প্ল্যান করতে হবে।
তারপর আপনার ইন্টেন্ডেড এরিয়া, জব টাইটেল অর ডেজিগনেশন। আপনি কোন এরিয়াতে জব করতে যাচ্ছেন, আপনার টাইটেল কিরকম হবে, তারপর আপনার ডেজিগনেশন কিরকম হবে, টার্গেটেড কোম্পানিজ, কয়েকটা কোম্পানিজ এর নাম বলবেন। যেরকম ধরেন যে আপনি সাপোজ ইয়েতে টাটা সায়েন্সে পড়তে এসেছেন সাপোজ ধরেন। এখন বাংলাদেশে কোন কোন কোম্পানি ডাটা সায়েন্টিস্ট হায়ার করে ওনাদের একটা লিস্ট বের করবেন। দরকার পড়লে লিঙ্কডইন থেকে হচ্ছে কয়েকটা সার্কুলার দেখবেন, যেসব সার্কুলারে আসলে ওরা ডাটা সায়েন্টিস্ট চেয়েছে এবং কোন কোন কোম্পানি সার্কুলার গুলো দিয়েছে ওখান থেকে কয়েকটা নাম দিয়ে দিবেন যে আমি এরকম এরকম কোম্পানিতে জয়েন করতে যাচ্ছি। সাপোজ ধরেন যে রবিতে জয়েন করতে যাচ্ছি বা কোনো একটা ব্যাংকে জয়েন করতে যাচ্ছি। এই অমুক ব্যাংক হচ্ছে ডাটা সায়েন্টিস্ট হায়ার করে আর এরকম অনেক হাই লেভেলের স্যালারি দেয়। তারপরে এই যে এখানেই employment upon returning your home country and expected salary. আপনার এক্সপেক্টেড স্যালারিটা কিরকম হবে এটাও আপনাকে দিতে হবে। আর এখানে দেখেন রিয়েলিস্টিক অ্যান্ড বেসড অন মার্কেট অ্যান্ড ইন্ডাস্ট্রি ট্রেন্ডস। আপনাকে রিয়েলিস্টিক একটা স্যালারি এখানে প্রোভাইড করতে হবে যে এক্সপেক্টেড আপনার এরকম। এখন এটা আপনি কোথায় পাবেন? আপনি যখন আপনার ইন্টেন্ডেড হচ্ছে আপনার জব এরিয়া দিয়ে আপনি গ্লাসডোরে সার্চ করতে পারেন। গ্লাসডোরে সার্চ করলে হচ্ছে আপনাকে একটা স্যালারি দেখায় দেয় ওরা যে আপনার এই পজিশনের জন্য ওই কোম্পানি এরকম স্যালারি হায়ার করে। তো আপনি ওই রেফারেন্সটাকে এখানে নিয়ে আসতে পারেন যে অ্যাকর্ডিং টু glassdoor.com, অথবা হচ্ছে আপনি বিডি জবস এর মধ্যেও অনেক টাইমে হচ্ছে স্যালারিটা মেনশন করা থাকে। এরকম যদি কোনো আপনি ইন্টারনেট এরিয়া হয় যেখানে স্যালারি মেনশন করা আছে, বিডি জবস কে নিয়ে আসতে পারেন অথবা লিঙ্কডইন কেও নিয়ে আসতে পারেন এখানে রেফারেন্স হিসাবে। যে আপনি যদি রেফারেন্সটা দেন তাহলে হচ্ছে ওরা একটা জিনিসটা কি একটা অথেন্টিক হয়। আপনি লিখে দিলেন যে আপনার এক্সপেক্টেড স্যালারি বাংলাদেশে আসার পর 2 লাখ টাকা, কিন্তু আপনার কোনো সোর্স মেনশন করলেন না যে আসলে কোন সোর্স থেকে আপনি পেয়েছেন যে 2 লাখ টাকা আপনি পাবেন বাংলাদেশে আসলে। তো এরকম আপনি যখন হচ্ছে কোনো একটা সার্কুলার মেনশন করে দিবেন বা কোনো কিছু যে আপনার কয়েকটা ওয়েবসাইট মেনশন করে দিবেন, তখন জিনিসটা একটা অথেন্টিক হয় যে আপনি আসলে এরকম স্যালারি পেতে পারেন, এই জন্য আপনি কোর্সটা করতে আসতে যাচ্ছেন আর কি। তারপর নেক্সট পয়েন্ট, ট্রাভেল হিস্টোরি। আপনার যদি কোনো ট্রাভেল হিস্টোরি থেকে থাকে যে আপনি হচ্ছে অমুক দেশে ঘুরেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ডেট, পারপাস, কোন পারপাসে আপনি গিয়েছেন, আপনি মেডিকেল পারপাসেও যেতে পারেন কোনো দেশে, সেই জন্য আর কি পারপাসটাও মেনশন করবেন। আর যদি কোনো ঘুরতে যান সেক্ষেত্রে বিউটিফুল প্লেসেস, যেসব জায়গা আপনার কাছে অনেক ভালো লেগেছে সেসব জায়গাগুলো বর্ণনা করবেন। আর ইফ ইউ হ্যাভ এনি ভিসা রিফিউজাল হিস্টোরি, আপনার যদি কোনো ভিসার রিজেকশন থেকে থাকে সেটা আবার এখানে বর্ণনা করবেন। সাপোজ ধরেন আপনি অস্ট্রেলিয়া আসার আগে ইউএসএ ট্রাই করেছিলেন, ইউএসএ তে ভিসাটা রিজেক্ট হয়েছে, সেক্ষেত্রে আপনি এসওপিটা বর্ণনা করে দিবেন। কারণ বলি একটা কান্ট্রিতে ভিসা যখন রিজেক্ট হয় তখন কিন্তু আপনি যখন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবেন ওরাও কিন্তু জানতে পারবে যে আপনি এই কান্ট্রি থেকে ভিসাটা রিজেকশন খেয়েছেন। তো সেই জন্য আপনি যখন এসওপিতে এটা বর্ণনা করে দিবেন যে আসলে আপনার এই দেশ থেকে রিজেকশন এসেছে, তখন ওরা ভাববে যে না, এখানে সব অথেন্টিক ইনফরমেশনই আছে, কোনো কিছু হাইড করার ট্রাই করেনি। যাই হোক, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এটা আমি অ্যাড করেছিলাম। এখানে হচ্ছে আপনার স্পন্সর কারা হবে। আমার টাইমে স্পন্সর ছিল 3 জন, 3 জনের বেলায় আমি সেম জিনিসই 3 জনের জন্য আর কি করেছি। তো ফার্স্টে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের মধ্যে হচ্ছে ব্যাংক ডিটেলসটা অ্যাড করেছি। এখানে আমি অ্যাজুম করে নিয়েছিলাম যে আমার টাইমে হচ্ছে 1 AUD ইজ ইকুয়াল টু 70 টাকা ছিল বিডিটির। এটা অ্যাজুম করে নিয়েছিলাম কারণ রেট তো বারবার ফ্লাকচুয়েট করে। সো আপনিও এরকম একটা অ্যাজুম করে নিলে আপনার জন্য বেটার। তো ফার্স্টে হচ্ছে স্পন্সর ওয়ান, ফাদার ইন ল। এখানে ব্যাংক নেম, এফডিআর নাম্বার, তারপর সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট, ইনকাম, ডিপোজিট ডেট, এগুলো সুন্দর করে আমি মেনশন করে দিয়েছিলাম একটা এক্সেলে করে। তারপর হচ্ছে ওটার স্ক্রিনশট এনে এনে বসিয়ে দিয়েছিলাম এখানে। কারণ বলি যেন যখনই ভিসা অফিসার হচ্ছে এই জিনিসগুলো দেখবে, দেখবে সুন্দরভাবে আমি বর্ণনা করে দিয়েছি আসলে কোথায় কত টাকা আছে বা কোথায় কত সম্পত্তি আছে, কোথায় কার কিরকম ইনকাম হচ্ছে, সবই ডিটেলসে এখানে দিয়ে দিয়েছিলাম। যদি কেউ দেখতে চায় সেক্ষেত্রে দেখবে আর কি। তারপর হচ্ছে টোটাল ব্যাংক ব্যালেন্স। ধরেন যে 3 জনের, স্পন্সর ওয়ান, স্পন্সর টু, স্পন্সর থ্রি, 3 জনের আর কি এখানে একটা সামারি করে দিয়েছিলাম। তারপর হচ্ছে টোটাল কত টাকা আসে এটাও এখানে মেনশন করে দিয়েছিলাম। তারপর হচ্ছে
স্পন্সর অ্যাসেট সামারি টেবল। এখন ধরেন যে আপনার যারা স্পন্সর হবে তাদের তো কিছু না কিছু অ্যাসেট আছে। তো সেই অ্যাসেট গুলো আবার ফিক্সড অ্যাসেট যেগুলো আছে আরকি সেগুলো আরকি ডেট অফ পারচেজ, তারপর পার্টিকুলার প্রপার্টি টাইপ, রেজিস্টার টাইপ, এটা কি রেজিস্টার হয়েছে নাকি হয়নি। তারপর কারেন্ট মার্কেট ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি ধরেন যে আপনি যখন ওই একটা প্রপার্টি কিনবেন, রেজিস্টার্ড প্রপার্টি, দেখা যাবে যে আপনার ওটার রেজিস্ট্রেশন ভ্যালু হচ্ছে 20 লাখ টাকা, কিন্তু এটার মার্কেট ভ্যালু হচ্ছে 1.5 কোটি টাকা। এরকমই কিন্তু হয় বাংলাদেশের ক্ষেত্রে। সেই জন্য আর কি এখানে আবার আমি কারেন্ট মার্কেট ভ্যালুটাও অ্যাড করে দিয়েছি যে আসলে এটার বর্তমান প্রাইসটা কিরকম। তারপর হচ্ছে টোটাল অ্যাসেট ভ্যালু। এখানে আবার স্পন্সর ওয়ান, স্পন্সর টু, স্পন্সর থ্রি টোটাল ভ্যালু কত আসে এটাও মেনশন করে দিয়েছিলাম। তারপর হচ্ছে স্পন্সরদের মান্থলি ইনকাম কত। এতক্ষণ কিন্তু আপনার ব্যাংকের ব্যালেন্স কত আছে, অ্যাসেট কত আছে এটা বলেছেন, কিন্তু স্পন্সররা মান্থলি কত টাকা ইনকাম করে সেই জিনিসটা এখানে আপনি মেনশন করবেন। স্পন্সর ওয়ান এর মান্থলি ইনকাম কত আর অ্যানুয়াল ইনকাম কত। টোটাল তিনজন স্পন্সরের মিলে মান্থলি ইনকাম কত আসে, অ্যানুয়াল ইনকাম কত আসে। আর তারপর সবার শেষে এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট ছিল আমার। তো এটা সবার শেষে আপনার থ্যাংক ইউ ফর ইউর টাইম, বেস্ট রিগার্ডস, এখানে আপনার নামটা লিখে দিবেন সুন্দর করে। বাস শেষ আপনার এসওপি। আমার টাইমে 2640 ওয়ার্ড হয়েছিল, আপনার টাইমে 2000 হতে পারে, 1500 হতে পারে, এটা ডিপেন্ড করে আপনার স্পন্সর যদি কম থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে লেখা কম হবে, এটাই স্বাভাবিক। তবে অনেক বড় যে লিখতে হবে এরকমও কিছু না, অনেক ছোট যে লিখতে হবে এরকমও কিছু না। জাস্ট আপনার পয়েন্টগুলো ডিসক্রাইব করতে আপনার যতটুকু মানে জায়গা লাগে আর কি, যতটুকু পেজ লাগবে বা যতটুকু ওয়ার্ড লাগবে। তারপর আসে হচ্ছে ভিসা এসওপি। আপনি এতক্ষণ যে এসওপিটা নিয়ে কথা বললাম, নর্মালি হচ্ছে এত বড় এসওপি আসলে ভিসা অফিসাররা খুব কম পড়ে, এটাই হচ্ছে সত্যি কথা। তো ওনারা অতটা পড়বে না, কিন্তু এই এসওপিটা বলতে গেলে সব ভিসা অফিসারই পড়বে। এখন এই এসওপিটা কিভাবে লিখবেন? সবার প্রথমে আপনাকে লিখতে হবে বড় যে এসওপিটা আমি এতক্ষণ আলোচনা করলাম, এটা আপনাকে সবার প্রথমে লিখতে হবে। লিখার পর এইখানে আপনাকে হচ্ছে ওইটার সামারিটা লিখতে হবে। যখন আপনি ধরেন যে 2000 ওয়ার্ড লিখে ফেললেন যখন আপনি, তখন আপনার কাছে আসলে 300 ওয়ার্ড লেখা কোনো ব্যাপার না। কিন্তু আপনি 300 ওয়ার্ড লিখে তারপর 2000 ওয়ার্ড লিখতে গেলে একটু ঝামেলা হবে, এই জন্য ফার্স্টে আপনি বড়টা লিখবেন। লেখার পর হচ্ছে 300 ওয়ার্ড লেখা আপনার কাছে কোনো ঝামেলাই মনে হবে না, আপনি জাস্ট সামারি করবেন। আমার টাইমে হচ্ছে এখানে 300 ওয়ার্ডের মধ্যেই হতে হবে এটা। আমার সময় হচ্ছে 296 ওয়ার্ড লিখেছিলাম আমি। এটা ডিপেন্ড করে আপনি কতটুকু লিখবেন, বাট এখানে দেখা যায় যে সবারই 300 ওয়ার্ডের কাছাকাছি লিখে। আর এইটা হচ্ছে আপনাকে একটা ওয়ার্ড ফাইল আপনি লিখে নিয়ে যাবেন। এটা আপনি যখন মানে ভিসা সাবমিট করবেন তখন হচ্ছে আপনাকে একটা বক্স দিবে, ওই বক্সের মধ্যে কপি পেস্ট করে দিতে হবে এটা। আর এটা অবশ্যই আপনি নিজের ভাষাতেই লিখবেন। এটা ধরেন যে আপনি চিন্তা করতে পারেন যে চ্যাট জিপিটি দিয়ে একটু সামারি করে ফেলি, বা ধরেন যে কোনো কোথাও থেকে কিছু কিছু ওয়ার্ড নিয়ে আসি বা কাউকে দিয়ে করাই, এগুলো কিছু করার দরকার নেই। আপনি নিজের মতন করে সুন্দর করে ছোট করে সামারি করবেন এটাকে, তাহলেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে জিটি ডিক্লারেশন অফ স্পাউস। এখন আপনি সাপোজ আপনার ওয়াইফের সাথে বা হাজবেন্ডের সাথে যেতে যাচ্ছেন, তো আপনি আপনারও একটা মানে জিটি ডিক্লারেশন লিখতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আপনার নাম দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে আমি হচ্ছে কোনো পয়েন্ট আকারে লিখিনি, জাস্ট প্যারা প্যারা করে লিখেছিলাম। ধরেন যে নেম, আপনার ব্যাকগ্রাউন্ড এটা বলার জন্য হচ্ছে একটা প্যারা। তারপর আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, আপনার মানে ডেট সহ আর কি সুন্দরভাবে একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা বর্ণনা করবেন। তারপর আপনার ওয়ার্ক লাইফ, আপনার ওয়ার্ক হিস্টোরিটা বর্ণনা করবেন যে আপনি কোথায় কোথায় জব করেছেন, বা আপনার যদি থেকে থাকে আর কি ওয়ার্ক হিস্টোরি, সেক্ষেত্রে ওয়ার্ক হিস্ট্রিটা আরেকটা প্যারাতে ডিসক্রাইব করবেন, বাট এখানে আপনার পয়েন্ট করে দেওয়ার কোনো দরকার নেই। তারপর হচ্ছে আপনাকে একটা বোঝাতে হবে যে আসলে আপনার এতদিন যাবত একজন আরেকজনকে চিনেন, আপনাদের উম, মানে বিয়ে হয়েছে, আপনারা একজন আরেকজনকে অনেক বেশি লাভ করেন, এটা আপনাকে এই পয়েন্টে আর কি বোঝাতে হবে। নইলে আসলে ভিসা অফিসার বলবে যে কি দরকার যাওয়ার, ও তো মাত্র 2 বছরের জন্য যাচ্ছে, তো যাওয়ার দরকার কি। তো এটাও আপনাকে দেখাতে হবে যে আসলে 2 বছর আপনার জন্য অনেক টাইম, এইভাবে করে বর্ণনা করবেন যে আসলে আপনারা থাকতে পারবেন না একজন আরেকজনকে ছেড়ে। সো আর আপনারা হচ্ছে
সাপোর্ট দিতে যাবেন আপনার হাসব্যান্ডকে বা ওয়াইফকে সেই জন্য। তারপর আরেকটা জিনিস আমি বর্ণনা করেছিলাম যে আমার প্যারেন্টস দেরকে নিয়ে আরকি। যে আমার আসলে এইজিং প্যারেন্টস আছে বাংলাদেশে। সো আমার দেখা যাবে যে ওনাদের টেক কেয়ার করতে আমার যাওয়াই লাগবে, বাংলাদেশে ব্যাক করাই লাগবে পড়াশোনা শেষে। তো এই জিনিসগুলো আরকি সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছিলাম। আর এটাও বর্ণনা করেছিলাম যে আসলে আমি এই লেভেলে জব করি। সো আমি এখান থেকে যাওয়ার পরও আমি আমার যে স্কিলস আছে এটা দিয়ে আমি আ দেখা যাবে যে এরকম লেভেলেরই জব পেয়ে যাবো আবার বাংলাদেশে যাওয়ার পর বা এর থেকে আরো ভালো জব পেতে পারি। যেহেতু আমার ইংলিশের স্কিলসটাও আরো অনেক বেশি ডেভেলপ হবে মানে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ব্যাক করার পর। তো এইগুলোই আরকি। আমার সময় হচ্ছে আমি হচ্ছে ৭৭২ ওয়ার্ডস লিখেছিলাম। সো আপনারা এটাও কম বেশি হতে পারে। ৫ টা প্যারায় লিখেছিলাম। তো আপনারা হচ্ছে মানে সুন্দর করে সাজানোর জন্য আরকি যেরকম থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আর সবাই ট্রাই করবেন হচ্ছে নিজের এসওপি, নিজের জিটি ডিক্লারেশন এগুলো হচ্ছে সব নিজেই লেখার জন্য। এখানে কিন্তু আপনাকে অনেক হার্ড ওয়ার্ড ইউজ করতে হবে, অনেক ভালো, ভালো কথা বলতে হবে এরকম কিন্তু কোনো কিছু না। আপনি যখন ওয়ার্ডে লিখবেন, একটা জিনিসের মাইক্রোসফট ওয়ার্ডে লেখার পর কিন্তু আপনাকে দেখাই দিবে যে আসলে আপনার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হয়েছে কিনা, আপনার স্পেলিং কোনো মিস্টেক হয়েছে কিনা। সো এগুলো আপনি নিজে, নিজেই ঠিক করে নিতে পারবেন। এটা নিয়েও আপনার কোনো সমস্যা হবে না। আপনি জাস্ট নিজের ভাষায় ফার্স্ট এ লিখেন। আপনি জাস্ট ফ্রি হ্যান্ড রাইটিং করেন। আপনি নিচে লিখতে থাকেন আপনার সম্বন্ধে পয়েন্টগুলো লিখে, তারপর পয়েন্টের বর্ণনাগুলো দেওয়া শুরু করেন। যেরকম আমি হচ্ছে এসওপিতে যেসব পয়েন্টগুলো বলেছিলাম আরকি, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ক হিস্টোরি, এই পয়েন্টগুলো আগে আপনি লিখেন একটা ওয়ার্ড ডকুমেন্টে। তারপর হচ্ছে আপনি লিখা স্টার্ট করেন ফ্রি হ্যান্ড রাইটিং এ যে নরমালি ভাষায় আই এম অমুক, আমি আর অ্যাড্রেস এটা, আমার এই ইউনিভার্সিটিতে পড়তে যেতে যাচ্ছি। এভাবে করে নরমাল ভাষাতে লিখেন। তারপর হচ্ছে যখন আপনি র মানে রি-রিড করবেন আরকি, বারবার যখন রিডিং করবেন, তখন দেখবেন যে আপনি আসলেই মানে এই জিনিসটাকে এভাবে লিখলে ভালো হতো, এই জিনিসটাকে ওভাবে লিখলে ভালো হতো। তখন আপনি আবার সুন্দর করে সাজিয়ে লিখলেন। ফার্স্টে ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখবেন, তারপর কয়েকবার পড়লে আপনার প্রুফ রিডিং করলে কয়েকবার আপনি এভাবে এটাকে ডেভেলপ করে ফেলতে পারবেন নিজে থেকেই। সো এটা আপনার আমার মতে অন্য কাউকে দিয়ে লেখানো আসলে আপনাদের জন্য উচিত হবে না। কারণ বলে এখানে অনেক পার্সোনাল ইনফরমেশনও থাকে। প্লাস হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো সুন্দরভাবে আরেকজন কিন্তু সাজিয়ে লিখতে পারবে না। এটা কিন্তু শুধু আপনিই পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।